এখন আমরা দেখব মুনির চৌধুরীর সাহিত্যকর্মগুলো কিভাবে সহজে মনে রাখা যায়। প্রথমে আমরা সাহিত্যকর্মগুলো মনে রাখার টেকনিক দেব, তারপরে মুনির চৌধুরী সম্পর্কে আরো বিস্তারিত কিছু জেনে নেব আর কি। তাহলে মুনির চৌধুরীর সাহিত্যকর্ম মনে রাখার টেকনিকটা হচ্ছে যে, মানুষে মানুষে দণ্ডযুদ্ধে পলাশির ব্যারাকাস রক্তাক্ত প্রান্তর, চিঠির কবর খুঁড়ে মুখরা রমণীর রূপার কৌটার কথা কেউ কিছু বলতে পারে না মীর মানুষকে। এইটুকু হচ্ছে টেকনিকটা আমি বুঝিয়ে দিচ্ছি কিভাবে মনে রাখবেন। মানুষে মানুষে দণ্ডযুদ্ধ করে, মানুষে মানুষে কি করে? দণ্ডযুদ্ধ করে। কোথায়? পলাশির ব্যারাকে করে। পলাশির ব্যারাকে করার ফলে পলাশির ব্যারাকটা কি হয়ে যায়? রক্তাক্ত প্রান্তর হয়ে যায়। পলাশির ব্যারাকটা কি হয়ে যায়? রক্তাক্ত প্রান্তর হয়ে যায়। তাই আমরা বলবো যেভাবে, মানুষে মানুষে দণ্ডযুদ্ধে পলাশির ব্যারাকাস রক্তাক্ত প্রান্তর, মানুষে মানুষে দণ্ডযুদ্ধ করে পলাশির ব্যারাকে, ফলে পলাশির ব্যারাকটা কি হয়ে যায়? রক্তাক্ত প্রান্তর হয়ে যায়। তাই কি বলবো যে, মানুষে মানুষে দণ্ডযুদ্ধ করে পলাশির ব্যারাকাস রক্তাক্ত প্রান্তর, মানুষে মানুষে দণ্ডযুদ্ধে পলাশির ব্যারাকাস রক্তাক্ত প্রান্তর, মানুষে মানুষে দণ্ডযুদ্ধে পলাশির ব্যারাকাস রক্তাক্ত প্রান্তর। তারপরে কি? চিঠির কবর খুঁড়ে মুখরা রমণীর রূপার কৌটার কথা কেউ কিছু বলতে পারে না। চিঠির কবর খুঁড়ে মুখরা রমণীর রূপার কৌটার কথা কেউ কিছু বলতে পারে না মীর মানুষকে। তো মীর মানুষ নামে একজন ব্যক্তি, সে মুখরা রমণীর রূপার কৌটার খোঁজ নিতে আসছে, এবং সেই কৌটাটা কোথায় ছিল? সেই কৌটাটা ছিল কবরে। সেই কবরটার নাম কি? চিঠি। সেই কবরটার নাম হচ্ছে চিঠি। তাই লিখছে যে, চিঠি নামে একটা কবর ছিল, সেই কবরে কি ছিল? মুখরা রমণীর রূপার একটা কৌটা ছিল, সেই কৌটার খোঁজ নিতে আসছে কি? মীর মানুষ। তাই এখানে বলছে, চিঠির কবর খুঁড়ে মুখরা রমণীর রূপার কৌটার কথা, চিঠির কবর খুঁড়ে মুখরা রমণীর রূপার কৌটার কথা কেউ কিছু বলতে পারে না মীর মানুষকে। তাহলে মীর মানুষ নামে একজন ব্যক্তি মুখরা রমণীর রূপার কৌটার খোঁজ নিতে আসছে কোথায়? কবরে। সেই কবরটার নাম কি? চিঠি। তাই কি বলবো যে, চিঠির কবর খুঁড়ে মুখরা রমণীর রূপার কৌটার কথা কেউ কিছু বলতে পারে না মীর মানুষকে। যদি আরেকবার পড়ি, মানুষে মানুষে দণ্ডযুদ্ধে পলাশির ব্যারাকাস রক্তাক্ত প্রান্তর, চিঠির কবর খুঁড়ে মুখরা রমণীর রূপার কৌটার কথা কেউ কিছু বলতে পারে না মীর মানুষকে। আপনারা এভাবে সরাসরি মুখস্থ করলে কিন্তু হবে না, একটু বুঝে বুঝে মুখস্থ করতে হবে, তাহলে দেখবেন খুব সহজ হয়ে গেছে। যেমন এভাবে, যে মানুষে মানুষে দণ্ডযুদ্ধ করে পলাশির ব্যারাকটা রক্তাক্ত প্রান্তর করে ফেলেছে, তারপরে মুখস্থ করবেন যে, মানুষে মানুষে দণ্ডযুদ্ধে পলাশির ব্যারাকাস রক্তাক্ত প্রান্তর। আবার এটা, চিঠির কবর খুঁড়ে মুখরা রমণীর রূপার কৌটার কথা কেউ কিছু বলতে পারে না মীর মানুষকে। তাহলে এভাবে চিন্তা করতে হবে যে, মীর মানুষ নামে একজন ব্যক্তি ছিল, যে ব্যক্তিটা মুখরা রমণীর রূপার কৌটার খোঁজ নিতে আসছে কবরে। সেই কবরটা কি? চিঠির কবর। সেই কবরটার নাম ছিল চিঠির কবর। তারপর মুখস্থ করবেন এভাবে যে, চিঠির কবর খুঁড়ে মুখরা রমণীর রূপার কৌটার কথা কেউ কিছু বলতে পারে না মীর মানুষকে। এখন একটু খেয়াল করবো, এখানে নাটক, অনুবাদ গ্রন্থ, প্রবন্ধ কোনগুলো। তাহলে মানুষে মানুষে, এখান থেকে আমরা নেব হচ্ছে মানুষ, মানুষে মানুষ, এখান থেকে নেব হচ্ছে মানুষ, এগুলো হচ্ছে তার নাটক। প্রথমে দেখবো নাটকগুলো। তাহলে মানুষে মানুষের নেব হচ্ছে মানুষ। দণ্ডযুদ্ধে, এখান থেকে হচ্ছে দণ্ডকারণ্য, নাটকটা কি? দণ্ডকারণ্য। পলাশির ব্যারাক, পলাশির ব্যারাক থেকে আমরা নেব হচ্ছে পলাশির ব্যারাক ও অনন্য, পলাশির ব্যারাক ও অনন্য, পলাশির ব্যারাক ও অনন্য, এটা। তারপরে রক্তাক্ত প্রান্তর, রক্তাক্ত প্রান্তর একটা নাটক, রক্তাক্ত প্রান্তর একটা নাটক। তারপরে চিঠি, চিঠির থেকে নেব হচ্ছে চিঠি, চিঠির থেকে কি নেব? চিঠি একটা। আর কবর, তো কবরই, কবর একটা নাটক। তাহলে মোটামুটি আমরা এই অংশটুকু থেকে আমরা কিন্তু নাটকের নামগুলো পেয়ে যাচ্ছি। নাটকগুলো কি? মানুষ, দণ্ডকারণ্য, পলাশির ব্যারাক ও অন্যান্য। পলাশির ব্যারাক ও অনন্য, এইটা কিন্তু একটা নাটক। তারপরে রক্তাক্ত প্রান্ত, তারপরে চিঠি, তারপরে কবর। মানে এই যে কমা দেওয়া অংশগুলো হচ্ছে এক একটা নাটক। তারপর অনুবাদ গ্রন্থ, এর ভিতরে অনুবাদ গ্রন্থ কি কি আছে? মুখরা রমণী বশীকরণ। এই যে মুখরা রমণী, মুখরা রমণী থেকে আমরা কি নিব? মুখরা রমণী বশীকরণ। তারপরে যে রূপার কৌটা, এই যে রূপার কৌটা, এই যে রূপার কৌটা অনুবাদ গ্রন্থ। কেউ কিছু বলতে পারে না, কেউ কিছু বলতে পারে না, এটাও একটা অনুবাদ গ্রন্থ। আর তার লাস্টে লেখা আছে কি? মীর মানুষ। মীর মানুষ হচ্ছে তার প্রবন্ধ গ্রন্থ। মীর মানুষ কি? মীর মানুষ হচ্ছে মুনির চৌধুরী প্রবন্ধ গ্রন্থ। তো মোটামুটি একটু পড়ে নিলে খুব সহজে মনে রাখা যাবে এই জিনিসগুলো আর কি। এখন আমরা মুনির চৌধুরী সম্পর্কে কিছু তথ্য জানবো। সেই তথ্যগুলো হচ্ছে, প্রথম বাংলা টাইপরাইটার কে নির্মাণ করেন? মুনির চৌধুরী। তাহলে প্রথম বাংলা টাইপরাইটার কে নির্মাণ করেন? মুনির চৌধুরী। এটি মুনির অপটিমা নামে পরিচিত। এটি 1965 সালে উদ্বোধন করেন আর কি। এবং মুনির চৌধুরীর নাটক সম্পর্কে একটু জানবো। তার নাটকগুলো হচ্ছে রক্তাক্ত প্রান্তর। তো এটি হচ্ছে প্রথম নাটক, এটি কিন্তু মুনির চৌধুরী রচিত প্রথম নাটক, এবং এটি 1761 সালে পানিপথের তৃতীয় যুদ্ধের কাহিনী উপজীব্য। এই নাটকের মূল উপজীব্য কি? যে পানিপথের তৃতীয় যুদ্ধ। এই নাটকের রক্তাক্ত প্রান্তর নাটকের মূল উপজীব্য কি? পানিপথের তৃতীয় যুদ্ধ। এবং এই নাটকের বিখ্যাত চরিত্র হচ্ছে জোহরা ইব্রাহিম কাদি। রক্তাক্ত প্রান্তর নাটকের বিখ্যাত চরিত্র হচ্ছে জোহরা ইব্রাহিম কাদি। আর এই নাটকের একটা বিখ্যাত উক্তি আছে, সেই উক্তিটা হচ্ছে এটা, যে এই নাটকের বিখ্যাত উক্তি হচ্ছে, মানুষ মরে গেলে পচে যায়, বেঁচে থাকলে বদলায়, কারণে অকারণে বদলায়। মানুষ মরে গেলে পচে যায়, বেঁচে থাকলে বদলায়, কারণে অকারণে বদলায়। এই উক্তিটিকার মুনির চৌধুরী। এটি মুনির চৌধুরীর কোন নাটকের মুনির চৌধুরীর কোন নাটকের উক্তি? রক্তাক্ত প্রান্তর নাটকের উক্তি। এই উক্তিটিকার মুনির চৌধুরীর, এই উক্তিটি মুনির চৌধুরীর কোন নাটকের উক্তি? রক্তাক্ত প্রান্তর নাটকের উক্তি।
তারপর কবর কবিতা যদি দেখি, তাহলে কবর কবিতাটি কি, এটি 1952 সালের ভাষা আন্দোলনের পটভূমিতে রচিত। কবর কবিতাটি 1952 সালের ভাষা আন্দোলনের পটভূমিতে রচিত। আর এই কবর কবিতাটি 1953 সালে কারাগারেই 21শে ফেব্রুয়ারি রাতে, মানে 1953 সালের 21শে ফেব্রুয়ারি রাত 10টায় ফণী চক্রবর্তীর নির্দেশনায় রাজবন্দির দ্বারা এটি প্রথম মঞ্চায়ন করা হয় কারা অভ্যন্তরে, মানে হচ্ছে এটি কবর নাটকটি প্রথম কারা অভ্যন্তরে মঞ্চায়ন করা হয় আর কি। আর আমরা মনে রাখবো যে মনির চৌধুরীর কবর নাটকে কোনো নারী চরিত্র নেই। কবর নাটক এমন একটা নাটক যেখানে কোনো নারী চরিত্র নেই। এরকম কবি সাহিত্যিকদের সাহিত্যকর্মগুলো যদি সহজে মনে রাখার টেকনিক চান তাহলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর একটা কথা যে এই চ্যানেলে চাকরির পরীক্ষায় আসা বিভিন্ন গুরুত্বপূর্ণ অঙ্কের সমাধানও দেওয়া হচ্ছে, যা দেখলে আপনারা অনেক উপকৃত হবেন।